এইটা আপনি বুঝতে পারবেন যে কেউ কবে থেকে হাসিনাকে অবৈধ এবং দখলদার প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করছে। এটাই হচ্ছে আসল লাইন। হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী এবং দখলদার হিসাবে হিসাব করা শুরু করা উচিত ছিল 2014 সালের ভুয়া নির্বাচনের পর থেকে, কিন্তু বিএনপি তখনও সেটা ভাবতে পারে নাই। তারপরেও সেই ইলেকশনে গেছে, শুধু ইলেকশনে না, সংসদেও গেছে। বিএনপি সংসদেরা পদত্যাগ করে কবে? 2022 সালের 10ই ডিসেম্বর। তার মানে 2022 সালের 10ই ডিসেম্বরের আগ পর্যন্ত যা হাসিনার শাসন, সেটাকে বিএনপি বৈধ বলে মনে করে। সে পদত্যাগ করুক বা না করুক, বিএনপি হাসিনার সেই সংসদকে বৈধ আর হাসিনার প্রধানমন্ত্রিত্বকে বৈধ বলে ধরে নিয়েছিল। আইনত আমাদের সেটাই বুঝতে হবে। আপনি নির্যাতিত হইলেই আপনি ফ্যাসিবাদ বিরোধী হইয়া যান না। হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ধরে নিয়ে তার সমালোচনায় কোনো বিপ্লবীপনা নাই। রুমিন ফারহানা সেই সংসদে গিয়ে যতই জ্বালাময়ী বক্তব্য দিক না কেন, হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ভাইবা নিয়েই সেটা সে বলছে। এর ফলে হাসিনার ফ্যাসিবাদ ঢাইকা ফেলতে সুবিধা হয়েছে। এমনকি হাসিনাও চাইছে রুমিন ফারহানার জ্বালাময়ী বক্তব্য দিক। রুমিন ফারহানা হাসিনার সেই ইচ্ছাই পালন করছে। এইভাবেই হাসিনা বিরোধিতার সবচেয়ে নিরাপদ পথগুলো তৈরি হয়েছিল। যেমন কোন বাম সংগঠনের হয়ে হাসিনার সমালোচনা করা ছিল অনেক বেশি নিরাপদ ছাত্রদল বা শিবিরের তুলনায়, তাই না? এইটা ওই বামাদের দোষ না, কিন্তু এতে যদি হাসিনা তাদেরকে কম হুমকি মনে করে তাহলে সেটা তো সত্যি, তাই না? এটাও আমাদের অস্বীকার করা উচিত না যে জানু মোহাম্মদ কোনো মামলার মুখোমুখি হয়নি, কিন্তু শহীদুল আলমকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে মাইরা ফাটায় ফেলা হয়েছে, রক্ত বেরিয়ে দিছে। মির্জা ফখরুল তো মামলার ভারে হাঁটতেই পারতেন না। হাজার হাজার ছাত্রদল যুবদল কর্মীকে হত্যা করছে এই সরকার। ছাত্র ইউনিয়নের কয়জনকে করছে? করে নাই। বামপন্থীদের কয়জনকে করছে? করে নাই। একজনকে পুলিশ ধরতো, আবার একটু দূরে গিয়ে ছেড়ে দিত। এই যে দেখেন, ছাত্র ইউনিয়নের সাবেক নেতারে ধরছে আবার ছেড়ে দিছে। সবাই রে এরকম করতো, ধরতো আবার ছেড়ে দিত, একটু দূরে নিয়ে যায়। নুরুল হক নুরু নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু সেই আবার হাসিনার মাঝে তার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাইছে। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন বিভিন্ন অকারেন্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন। আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে এরকম। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে, কিন্তু যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেত্রী পেয়েছেন। এই সমস্ত ঘটনা কিন্তু খুবই জটিল, কিন্তু এগুলো এত সহজে ঘটতো না যদি প্রফেসর ইউনূস শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে বাকশালীয় ফ্যাসিস্ট দল হিসেবে চিন্তা করতেন, চিনে নিতেন, জনগণকে চিনাই দিতেন, ডিফাইন করতেন, তাদের আদর্শিক কাঠামো এবং রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে সুস্পষ্টভাবে চিহ্নিত করতেন এবং সংজ্ঞায়িত করতেন। ওনাকে বলতে হতো কেন এইগুলা গণতন্ত্রের পরিপন্থী এবং আপত্তিকর যুক্তিসহ, কিন্তু তিনি সেটা করেন নাই। 11 মাস পার হয়ে গেছে, ওনার করার সেটা সময় হয় নাই। কারণ এইগুলা যদি আগে থেকে সংজ্ঞায়িত না হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যাই করুক এই সমস্ত হয়ে দেখায় লোক দেখানো আইওয়াস, পপুলিজম। বিষয়টা হওয়া উচিত ছিল এরকম, আইন মন্ত্রণালয় অপরাধের ধরন অনুযায়ী সংজ্ঞায়িত করবে, সেই অনুযায়ী একটা তালিকা প্রণয়ন করবে, জনগণের সামনে সেই তালিকাভুক্ত ব্যক্তিদের কর্ম এবং অপরাধ উপস্থাপন করবে, তারপর আদালতে মামলা হবে।